পাখি হাসতে হাসতে কাজিরার বাজারের ভেতরে ঢুকে গেল। অটোয়ালা শুকনো ঝোঁকিল এক পলক ভয়ে ভয়ে নওয়াফের দিকে চোখ ছোট ছোট করে কুচকুচে নওয়াফের দিকে ছোট ছোট কুচকুচে মনিজোরা নিয়ে চাইল। নওয়াফ একটি সিগারেট লাইটার দিয়ে ধরিয়ে তাতে দুটো টান বসিয়ে দিল। রাশি রাশি নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলি বাতাসের সঙ্গে মিলিয়ে মিশিয়ে উড়িয়ে দিয়ে শক্ত চিবুকে চিবিয়ে চিবিয়ে বেশ খানিকটা পর শীতল কণ্ঠে বুলি তুললেন তিনি। আঙ্কেল, মিথ্যে বলার শাস্তিটা না হয় আমি দিয়ে দেই। আজ সারাদিন আপনি কাজ করবেন ঠিকই, তবে কারো কাছ থেকে একটা পয়সাও নিতে পারবেন না। আমার ছেলেরা আজ সারাদিন আপনাকে পাহারা দিবে। যদি শুনি কোনো যাত্রীর থেকে টাকা নিয়েছেন, খবরটি আমার কানে এসে পৌঁছাইছে, তাহলে এই লাইনে অটো চালানো আপনার চিরতরে ছুটাচ্ছি। আপাতত আমি নেমে যাচ্ছি, আর ওনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। পাখির আজ মূলত বাজারে আসার মুখ্য কারণ হলো তার কলেজের ইউনিফর্ম নেওয়া। গত 1 মাস যাবৎ সে ঢাকা ছিল। তার খালামণি ও মামার বাসায় বেরিয়েছে। আটকা রুমে থাকার ফলস্বরূপ একটু দেহের পরিবর্তন ঘটেছে। শরীরে সুস্বাস্থ্যতা ফিরেছে আর মুখে উজ্জ্বলতা বেড়েছে। কলেজে ওর ভর্তির সব কর্ম তার বোন মুক্তি ছুটিয়েছে। এছাড়া নব্য নব্য বই সে ঢাকা থেকে কিনে এনেছে, তার মামা কিনে দিয়েছে। আপাতত এখন কলেজ ড্রেস বাড়ি নিয়ে দেখবে ঠিকঠাক আছে কিনা, এরপরে আগামীকাল এসে টাকা দিয়ে যাবে। আগে টাকা দিলে 19-20 হলে তখন ঠিক করতে চান না ওনারা। দোকানে গিয়ে দেখলো টেলার্স জুয়েল কাকা আছেন, ওনার থেকে নিজের ইউনিফর্ম নিয়ে নিল। এরপরে কাজিরহাটের কালভার্টের উপর দিয়ে সে সাবলীল ভাবে হেঁটে যাচ্ছিল। কালভার্টের পাশে ওই লোকটাকে সিগারেট ফুঁকতে দেখা গেল। হয়েছে একটা নেশাখোর, দিন-রাত 24 ঘন্টা সিগারেট ফুঁকতে দেখা যায়। ওকে দেখে দূর থেকে তাকিয়েছিল, কিন্তু সে তাকায়নি। যেমন এসেছিল ঠিক তেমনি বেরিয়ে গেল। পরদিন সকাল 9টার দিকে কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়ে গেল। ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই শুনল বক্সে হাই ভলিউমে গান বাজছে। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি। একটা জিনিস সে বুঝলো না, এই লোকটা সারাদিন যেমনই থাক না, ওকে দেখলে এসব স্যাড এন্ডিং গান শুনবে। এর দ্বারা উনি কি বোঝাতে চান? নিজে ছাকা খেয়েছেন? ফাউল লোক কোথাকার। মাঝে মধ্যেই ওর ইচ্ছে হয় ওনার সমস্ত শরীরে মরিচ ডলে দিতে, এত পরিমাণ জেদ লাগে। অদ্ভুত, আগের মতন ওনার প্রতি ওর টান আসে না, কোনো ফিলিংসও জাগে না, আসে শুধু ঘৃণা, কঠিনতম ঘৃণা। সহ্য হয় না ওনাকে, অসহ্য লোক একটা। অথচ এক সময় ওনার জন্য কি পরিমাণ পাগলামি করেছিল, শেষে মনে হলে ইচ্ছে করে নিজের গায়ে নিজেকে জুতা ছুটতে। নফের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন তিনি শীতল শিথিল নয়নমণি দিয়ে ওকে এক পলক দেখলেন। হোয়াইট ইউনিফর্মের সঙ্গে পায়ে হোয়াইট শু, গলায় কলেজ আইডি কার্ড ঝুলছে, মাথায় হিজাব পেঁচানো, চোখের চশমায় বিরক্তিকর সূচকে ক্ষণে ক্ষণে ঠেলে উপরে তুলছে। ওনার পাশের দোকানটিতে গেল, কিছু কিনবে বোধ হয়। উনি উঠলেন না, ওভাবেই চেয়ারে মস্ত বড় শরীরটা হেলিয়ে দিয়ে বসলেন। আগের মতন তিনি হুটহাট রাখেন না, প্রয়োজন ছাড়া কথা বলেন কম। কেমন যেন দিন দিন উদাসীন আর রসিকতাহীন হয়ে যাচ্ছে। ওনার ভেতরটা যেন একটি কপর। কি চলছে একমাত্র উনিই জানেন, আর জানে সৃষ্টিকর্তা। মেয়েটার এমন ওনাকে নিয়ম অনুসারে এড়িয়ে চলাটা বুকের ভেতরে সূক্ষ্ম ব্যথা বাড়িয়ে তোলে। আজকাল কেমন যেন নির্বাক হয়ে গেলেন। চোখের সামনে মেয়েটা বড় হচ্ছে, দেহ ও মুখে সৌন্দর্যতা বাড়ছে, অথচ তিনি তার স্ত্রীকে ছুঁতে পারছেন না। এর চেয়ে বড় দুঃখজনক মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? একবারও প্রাণ খুলে মন খুলে খুব নিকটে গিয়ে বসে তৃপ্তি নিয়ে দেখতে পাচ্ছেন না। এটা কি ওনার জন্য কম শাস্তি নয়, মুমূর্ষতম শাস্তি? এই যে কলেজ দৃষ্টিতে মেয়েটাকে বেশ উঁচু লম্বা দেখাচ্ছে, আগের যে একটু স্বাস্থ্য ভালো হয়েছে, মুখের গড়ন সঙ্গে ফিরেছে, দেখে ভালো লাগলো ওনার। তিনি ওকে বিরক্ত করলেন না,
কলেজে গিয়েছে 1.5 ঘন্টাও হয়নি, তার আগেই মেয়েটাকে মন মরা হয়ে ফিরতে দেখলেন। চোখ মুখ খিচে কোনো এক অদৃশ্য ব্যথার তাণ্ডবে কুকরা মেয়েটা কোমর চেপে ধরে নেতিয়ে নেতিয়ে ঝুঁকে ঝুঁকে হেঁটে আসছে। পাখির পেছনের জামার অংশটুকু দিকে তাকিয়ে দুটো ছেলে মিটমিট করে টিটকারি মেরে হাসে। পাখি সেসব গ্রাহ্য করেনি। সে মরণ সমতুল্য যন্ত্রণা নিয়ে পিনপিনে হেঁটে যায়। মুখটায় ব্যথাতুর যন্ত্রণা নীলচে হয়ে আসে। মেঘমন্দ্র মুখটায় যেন বর্ষা আচ্ছন্ন। তবে নফকে দেখে টিটকারি মারা ছেলে দুটো ভয়ে পালালো। আচমকা নফের নজর পড়ল গিয়ে পাখির পেছন রক্তাক্ত জামার অংশটুকুর দিকে। সাদা জামার পেছনের তরল লাল পানীয়র দাগ। ওনার বুঝতে আর বাকি রইল না মেয়েটার সাথে কি ঘটেছে। তিনি সাঁচা করে ক্লাব থেকে বেরিয়ে ওনার ক্লাবের কিঞ্চিত সামনে একটি ফার্মেসি আছে, ওইখানে গেলেন। এক প্যাকেট ন্যাপকিন কিনে কালো পলি ব্যাগে ভরে নিয়ে নিজের নেভি ব্লু রঙের শার্টটি গা থেকে খুলতে খুলতে ওর দিকে এগিয়ে গেলেন। রাস্তাঘাটে তখন খুব কম সংখ্যক মানুষজন ছিল। আকাশের অবস্থা তেমন ভালো ছিল না। সকাল থেকে গুমট ঝিরিঝিরি হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট বৃষ্টির ছটা পড়ছিল। সঙ্গে বিস্তীর্ণ নর্বে শত শত মেঘমালার গর্জন। আশপাশ উনি সতর্কতার সঙ্গে নজর বুলিয়ে সহসায় নিজের পুরুষারে হাত দুটি বাড়িয়ে ওর কোমরের নিচে শার্টটা গিট্টু দিয়ে দিলেন। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে পাখি এক প্রকার বিভ্রমের মধ্যে ঠুকে পড়ল। পুরো স্তব্ধ মূর্ত হয়ে গেল। হুশ ফিরতে ঘাড় কাত করে যে ওনার দিকে তাকাবে তার আগেই ওর মাথাটি তিনি সামনের দিকে সোজা করে দেন। পাখি ভাবলেও কটা কড়া কথা শোনাবে। ঠিক তখনই তিনি ওর কর্ণের নিজের পুরুষালী মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলে ওঠে, জানি আমাকে তুই ঘৃণা করিস, সেই হিসেবে আমার শার্টটিকেও তোর ঘৃণার হাত থেকে রেহাই নেই। তাই বলে কোমর থেকে শার্টটি প্লিজ খুলিস না কলিজা। পিরিয়ডে ছোপ ছোপ রক্তের দাগগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। লোকে দেখলে হাসাহাসি করবে। তোর যদি একান্ত বিরক্ত লাগে তাহলে তোদের বাড়ির সামনে গিয়ে শার্টটা খুলে ফেলে দিস, তখন আমি তোকে বাধা দিব না। আপাতত আমার নয়, নিজের সম্মানের কথা ভেবে হলেও শার্টটি কয়েক মিনিট কোমরে রাখ। আর এই প্যাকেটটি নে, এটার ভিতরে ন্যাপকিন আছে, তোর কাজে আসবে। পাখির দিকে ন্যাপকিনের প্যাকেটটি এগিয়ে দিতে এই মেয়েটি ওই প্যাকেটটি আক্রোশ পুষতে ওনার মুখের উপরে ছুঁড়ে মারল। তাতে সে থামিয়ে তেজতৃপ্ত রাগে জেদে কোমর থেকে শার্টটা খুলে দলা পাখি ওনার মুখের উপরে ছুঁড়ে মারল। নফের নীরব চোখ দুটি বন্ধ করে নিয়ে ক্ষণকাল মৌনতায় রইল। তিনি দেখতে চান, ভাবতে চান মেয়েটা তাকে ঠিক কতখানি অপমান করতে পারে, কতটা আঘাত করতে পারে। যত যা কিছুই করুক, মুখে খঞ্জে ঢুকিয়ে দেখ, তবুও তিনি রাখবেন না, এক ফোঁটাও রাখবেন না। সব হজম করে নেবেন। কার উপর রাখবেন তিনি? কার উপর? মানুষটা যে তার বাম পাজরের হাড়ের তৈরি। ওকে আঘাত করা মানে নিজেকে নিজে আঘাত করা। পাখি তর্জনী আঙুল তুলে ওনার মুখের উপর রক্তাক্ত চোখে শাসালো। লিসেন মিস্টার নওয়াফ তালুকদার, একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনার আর আমার পথ সম্পূর্ণ আলাদা। আমার সঙ্গে নিজেকে জড়িয়ে নিজের চরিত্রে দূষিত শব্দটি ট্যাগ লাগাবেন না। জানেন না, পতিতাদের কোনো ধর্ম হয় না। ওর মুখে পতিতার মতন অপবিত্র শব্দটি শুনে উনি ক্ষণকাল মুহূর্ত নির্বিকার নিরুত্তর হন। অবরুদ্ধ গলদেশে মুখের ভাষার খেই হারান। হঠাৎই সম্বিত ফিরতেই রাগান্বিত স্বরে ওকে থমকিয়ে উঠলেন। পাখি! ওনার শক্ত চোয়াল রক্তিম দৃষ্টিচোলা দেখে পাখি বিকৃত মস্তিষ্কের ন্যায় সহসা উচ্চ শব্দে গা দুলি হেসে উঠল। হাসতে হাসতে এক জায়গা থেকে অপর জায়গায় হেঁটে গিয়ে পড়ল। সে উন্মাদনের হাসি ঝরা মুখে যে কোনো প্রাণ ছিল না, তাই স্পষ্টতব্য ছিল। তুচ্ছ তাচ্ছিলের সঙ্গে কিছু তিক্ত ঘৃণা। সেই ঘৃণার তিক্ততা এত তীব্র যে ওনার বক্ষ পিঞ্জিরার অভ্যন্তরে গিয়ে কাটার আঘাতের না এফর ওফর করে দেয়। অন্তরে এক ধরনের পোকা বসে, বিষাক্ত পোকা, যার নীল বিষে ওনার বুকটাকে কামড়ে ছিন্ন ভিন্ন করে দিয়ে জ্বালা যন্ত্রণা বাড়িয়ে তুলেছে। এরই মধ্যে পাখি হাসি থামিয়ে ফের বলল, লজ্জা পাচ্ছে নাকি? তাহলে ঘর থেকে বের হন কেন? জানেন না আপনাদের মতন লোকেদের ঘর থেকে বের হতে নেই? মেয়েটা কোমর ধরে ফের হাসল। আজ যেন তার হাসার দিনক্ষণ। অদূর হতে হাসি সরছেই না। নওয়াফের চোখে মুখে তীব্র অবিশ্বাসও। এ কাকে দেখছে সে? এ কেমন ব্যবহার তার? তিনি ওর চেনা মুখটা ঠিক চিনতে পারছেন না। কেমন অপরিচিত মনে হলো। ওনার চোখে মুখে কেমন যেন অদ্ভুত চমকপ্রদ দুর্বিষহ যন্ত্রণায়
বুকটা ফেটে যাওয়ার জোগাড়। চিনচিন করে কাঁপে তার বক্ষপট। কিয়ৎক্ষণ বুক ধরে শ্বাস ফেলে নিয়ে পুনরায় বলে সপ্তদশী। জানে না পতিতাদের কোনো সম্মান হয় না, কেননা তাদের পরিচয় তারা পতিতা। এসব এসব পিরিয়ডের দাগ দেখে ওদের সম্মান যায় না, বরং লোকে সিরিয়াস হয়। লোভ লালসার ভরাক্রান্ত লোকেরা মজা নেয়, আর যার সম্মান নেই তার আবার নতুন করে সম্মান যাবেই বাকি। পতিতাদের সম্মান থাকতে নেই, তাদের যেটা আছে সেটা হলো একটা দেহ। ওর প্রতিটি ধারালো বাক্যগুলি ওনার কলিজা পর্যন্ত গিয়ে স্পর্শ করে বুকের ভেতরে উথাল সমুদ্রের ন্যায় গর্জন তুলে উঠে ভিতরে বাহিরে তোলপাড় করে দেয়। বুকটা খুব গোপনে যত্ন করে বজ্র পুড়ে মুখ দিয়ে দেখলেন শব্দ বের করতে গিয়ে পারে না, ফুসফুস করে কতক্ষণ ঘন ঘন উষ্ণ নিঃশ্বাসের অবরুদ্ধ গলদেশে স্বাভাবিক করে নেন। এরপর শুকনো অজরখানি জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে নির্মূল বাণী সুধান তিনি। বাকি আমার পবিত্র ভালোবাসাকে তুই কামনা বলতে পারিস না? আমি তোর দিকে কখনো কামনার চোখে তাকিয়েছি? বুকে হাত দিয়ে বলতে পারবি তুই? ভালোবাসা সেটা আবার কি? ভালোবাসা। ওর কণ্ঠে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ ঝরে পড়ে। মেয়েটা কোমর ধরে ফের হাসে, লুটুপুটি খায়। হাসতে হাসতে ওর চোখের কোণে চিকচিক করে নোনা জল জমল। বুকটা হাহাকারে শূন্যতায় ফেটে যাচ্ছে। কেউ যদি ওকে আজকাল ভালোবাসার কথা বলে না, ওর মনে হয় ওকে তচ্ছিল করছে, ব্যঙ্গ করছে, মজা নিচ্ছে। সে ভালোবাসায় বিশ্বাসী নয়, মোটেও বিশ্বাসী নয়। গরিবদের ভালোবাসা পাপ, কঠিনতম পাপ, যেই পাপ ধ্বংস বয়ে আনি, বিধ্বস্ত করে দেয়। নওয়াফের চোখে মুখে আবারও বিস্মিত এক ভাব। পক্ষী জোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। ওনাকে আজ অবাক করার পায়তারাই কাজে নেমেছে যেন মেয়েটা। ক্ষণে ক্ষণে হাসে। এমন করে কোনো স্বাভাবিক মানুষ হাসতে পারে না। কোনো মানুষ যদি অধিকতর কষ্ট পায়, মানসিক আঘাত পায়, সেই মানুষটা একমাত্র পাগলের মতন হাসতে পারে। পাখি এদিক ওদিক তাকে লম্বা দমগুলি টেনে মুহূর্তের সঙ্গে একাকার করে মিলিয়ে দেয়। এরপরে নত ছলছল দৃষ্টিজোড়া রাস্তার বাম পাশে নিয়ে বলে উঠে, জানেন কত মানুষ আঘাত করছে, থাপড়াইছে, আমার চুলে ধইরা টাইনা জনমের মার মারছে। পতিতা কইছে ঘরে পর পুরুষ হয় না, দেহ ব্যবসা করি, তাও বলছে। গায়ে লাগে নাই, এক ফোঁটা কষ্টও লাগে নাই। কিন্তু যখন আপনি আমারে ছোট লোকের বাচ্চা বলে গালি দিয়েছিলেন, গলা চেপে ধইরা উপরে তুইলা নিয়ে মেরে ফেলতে চাইছিলেন, তখন ঠিক বুকের এই বাম প্রান্তে গিয়া আপনার আঘাতটা লাগছে। জনমের লাগা লাগছে। যেই বুকটায় আপনি এক সময়ে শান্তি খুঁজতে গিয়া মাথা রাখতেন, সেই বুকটায় সযত্নে ব্যথা দিয়ে ছুরি ঢুকাইয়া দিলেন। তখন যন্ত্রণা হয়েছিল, খুব যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা নয়, মানসিক যন্ত্রণা। অমন ভাবে মারার চেয়ে কাফনের কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে একেবারে মাইরা দিতেন, কোনো ঝামেলা থাকতো না, আর আপনার পথের কাঁটাও চিরতরে বিদায় নিত। আমার বোকা পাখিটা বন্ধ কর, অমন করে আর বলিস না রে, সহ্য করতে পারি না। আমি তো পাপিষ্ট, নিজেকে আজকাল ঘৃণিত পর কাছে মনে হয়। আর তোরে মারবো কেমনে? নিজের কলিজায় কেউ ছুরি বসাতে পারে? আমাকে এখনো বোকা ভাবেন আপনি? আমি বোকা নই, সরল আর বোকার মধ্যে অনেক পার্থক্য। আপনাকে অন্ধের মতন বিশ্বাস করাটা বোকামিটা নয়, আমার সরলতা। সেই সরলতাকে কাজে লাগিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আপনার কলিজাটা পর্যন্ত কাঁপলো না। জান রে, কেমন করে কিভাবে বোঝাইলে বল তুই বুঝবি? আমি বিশ্বাসঘাতক নই, ঠকবাজ নই, প্রতারক নই। চুরি করে চোর কি কখনো স্বীকারোক্তি দেয় যে আমি চোর? আপনাকে গোটা আসমান সমান ভালোবাসাটা ভুল নয়, আমার দুর্বিষহ কলঙ্ক ছিল। আর সেই কলঙ্ক গোটা পৃথিবী জুড়ে 16 কলা পূর্ণ করতে আমার সারা অঙ্গে মাইখা দিলেন। ওর কথার ভারের তোপে ওনার সমস্ত শরীর অবশূন্য হয়ে নেতিয়ে আসে। হাঁটু আপনা আপনি ভেঙে যায়। ওর সামনে আত্মসমর্পণ ভঙ্গিমা, দুর্বল শরীরে সাহসা। হাঁটু ভেঙে মস্ত বড় দেহটা বসে পড়ে। ওর দিকে এক ঝলক চোখ তুলে তাকান। মেয়েটার গাল দুটি নোনা জলে ভিজে স্যাঁতস্যাঁতে দশা। হাতটা স্পর্শ করতে গেলে মেয়েটা দ্রুতগামী মুহূর্তের মতো সরে যায়। উনি জলে চিকচিক করা চোখ দুটি নিয়ে কিঞ্চিত হাসে। ভয় পাস না, তোকে ছুব না, শুধু একটু দেখব, নয়ন জড়িয়ে দেখব, আর মনে মনে কয়েক শতক চুমু খাবো।
আখির কানে ওনার কথা ঢুকলো না, বরং চোখ দিয়ে চপচপ করে বাঁধ ভাঙা গাঙের স্রোত বহে। ক্ষণে ক্ষণে মেয়েটা নাক টানে। নফের মাথাটা নত, বিভৎস রক্তিম চোখ দুটি জমিনে নিবদ্ধ, সম্পূর্ণ নিরুত্তেজ যান্ত্রিক রোবট যেন সে। মাথা তোলার মতন বিন্দুমাত্র শক্তি যেন অবশিষ্ট নেই। চোখ দুটি বর্ষার বাঁধ ভাঙার গাং। দুজন মানুষ আজ রাস্তার একই প্রান্তে দাঁড়িয়ে, অথচ দুজনের মনের ভাব ভিন্ন ভিন্ন। কারো চোখ দুটি হাজার হাজার বছরের তৃষ্ণার কাঙাল, কারো চোখে ঘৃণা রাগ স্পষ্ট। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়, ফের বলে, ভালোবাসা বলতে আমি শুধু এটাই বুঝি, একটা মেয়েকে এক আকাশ সমতুল্য ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তাকে রাস্তার পতিতা বানিয়ে ছেড়ে দেয়া। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা বলতে এটাই। আপনি আমার জন্য সৌভাগ্যবান নন আশীর্বাদও, বরং অভিশাপ। কলুষিত তিমিরের ঘেরা কর্তব্য কঠিন অভিশাপ, যার দহনে আজও পুড়ছি, জ্বলছি এবং মরছিও। উনি উঠে একটু দাঁড়িয়েছিলেন, তখনই আবার মেয়েটার একের পর এক ছুরির ন্যায় কথাগুলি এক করে ওনার ভেতরে তীরের মতন গিয়ে বিধে ক্ষত বিক্ষত করে দিল। অমন নিষ্ঠুর নির্দয় বাক্যগুলি ওনাকে শান্তিতে থাকতে দেয় না, ভেতরে ভিতরে দ্বিগুণ জ্বালা পোড়া বাড়ায়, অভ্যন্তরে ও বাহ্যিকে গিয়ে অস্থিরতা বাড়িয়ে তোলে, যা কিঞ্চিত কর প্রস্ফুটন ও অপ্রকাশিতব্য। ক্ষণকাল মুহূর্তের মধ্যেই বলিষ্ঠ লোকটা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়লেন। ইচ্ছুক্ষণ কথা বলতে পারল না, জবান বন্ধ হয়ে এলো, মুখ নাড়ার শব্দ বিন্দু বের হয় না। আশ্চর্য! হুট করে ওনার অধর দুটি তরতর করে কাঁপছে, আবার নড়ছে। বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা করছে। শক্ত পুরুষটি দুপা কাঁপতে কাঁপতে পিছিয়ে যান। সমস্ত শরীর ওনার অসার শক্তিহীন হয়ে ভেঙে চুরে আসে। চোখ দুটি অশ্রুর জোয়ারে টুইটুম্বুর। বুকটায় একটা শূন্যতা হাহাকারে গ্রাস করে নিয়েছে। এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন তার? সমস্ত পৃথিবী যেন ঢুলছে, আর তিনি ভূপৃষ্ঠের তলদেশে ঘোর তিমিরেতে মধ্যে ডুবে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন অন্য এক জগতে, যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। কোনো শব্দ নেই, কোনো আলোকের দেখাও, কেবল যত দূর দৃষ্টি যায় ধোয়া ধোয়া অন্ধকার। চোখে পড়ে পাখি আর দাঁড়ায়নি। তখনই কথাগুলি বলে মেয়েটা রক্তাক্ত কাপড়েই বাড়ি উদ্দেশ্যে পা বাড়িয়েছে। নওয়াব কেবল রোবটের মতন ওর প্রস্থান ত্যাগ করা দৃশ্যটুকুই দেখেছিল। এরপরে হাঁটু ভেঙে মাঝ রাস্তার মধ্যে মাথা চেপে বসে পড়ল। চুল টেনে দুর্বল গলদেশে তিনি চিৎকার করে উঠলেন। বেশ খানিকটা নীরবতার পর বিড়বিড় করে বললেন তিনি, তুই বেশ নস পতিতাও, তুই আমার যত্নে গড়ে ওঠা পবিত্র একটি জীবন্ত ফুল, আমার পুষ্প বাগিচার সবচেয়ে ফোটা দামি ফুল, যার গায়ে আমি কোনো কলঙ্ক লাগতে দেইনি, যার জীবনে প্রথম পুরুষ আমি, তাকে ছোঁয়া ও নোংরা করার অধিকার এই ধরার বুকে কাউকে রাখতে দেয়নি। কোন মায়ের বুকের ধন আছে রে যে তোকে স্পর্শ করবে, নোংরা করতে চাইবে? তাকে সামনে আসতে বল। ওর বুকে খঞ্জর ঢুকিয়ে বুক চিরে দিয়ে এরপরে আমি নওয়াব হাত ঢুকিয়ে ওর রক্তাক্ত কলিজাটা টেনে ছিঁড়ে আনবো। তুই শুধুই আমার, তোকে ছোঁয়ার অধিকারও আমার। তুই নিজেকে তুচ্ছ ভাবতে পারিস না, তুই তুচ্ছ নোস। তোর মূল্য অনেক রে পাখি, অনেক, হীরামানিকের চেয়ে বেশি। তুই আমার প্রতিটি নিঃশ্বাসের গতিবেগ, আমার অনুপ্রেরণা, আমার বাঁচার সাধনা। সেই তুই যদি আমার থেকে মুখ ঘুরিয়ে নিস, আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। জান রে, যাস না, প্লিজ যাস না। মাঝ রাস্তায় আমাকে এতিমের মতন ফেলে রেখে যাস না। আমি দম বন্ধ হয়ে মরে যাব। আমি যে তোর প্রণয়ের ভিখারি, তোর প্রেমের কাঙাল। আমাকে একা করে দিয়ে নিঃসঙ্গ বানিয়ে দিয়ে যাস না। আজ ওনার করুণ বিধ্বস্ত মুমূর্ষ আহাজারি আত্মচিৎকার শোনার মতন কেউ নেই পাশে, কেউ নেই। একটা রাস্তার কুকুরও নেই। আগে থেকে আকাশ মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছিল, সেটা এখন বৃহৎ আকারে ফোঁটার পরিণত হয়ে দাঁড়িয়েছে। আকাশ কাঁপিয়ে বজ্রপাত পড়ে,
সঙ্গে ঝড়ে মুষলধারা ঝুম বৃষ্টি। রাস্তায় কোনো মানবের দেখা নেই, পুরো রাস্তা ফাঁকা। একমাত্র তিনি কাক ভেজা হয়ে বসে আছেন। বৃষ্টির পবিত্র পানির সঙ্গে ওনার চোখের গঙ্গা মিলেমিশে একাকার। ক্ষণকালের মধ্যে পুরুষ শরীর বরফ হওয়ার মতন দশা, পুরো শরীর চুপচুপে ভেজা, অক্ষি দুটি বীভৎস রকম রক্তিম, সাদা অংশটুকু রক্ত জোবার নেয়, রক্তাক্ত, মাথাটা ভারী হয়ে আছে। তিনি তখন নিজের রাগ যে বজায় রেখে মাঝ রাস্তায় ওভাবেই বসে রন। বৃষ্টির ভারী ভারী ফোঁটাগুলোর সঙ্গে নোনা জলগুলি ওনার গাল বেয়ে অধরের উপর দিয়ে বেয়ে বেয়ে স্রোত দিয়ে চলে যায়। এরপরে চুপচুপ করে জমিনে গিয়ে পড়ে। যার জন্য এত আহাজারি পাগলামি, চিৎকার করে মরছেন, মাতলামি করছেন সেই নিষ্ঠুর হৃদয় হরণী মনোহরণকারী কামিনী একবারও পিছু ঘুরে ওনার দিকে ফিরেও চাইল না, দেখল না ওনার মুমূর্ষু বিধ্বস্ত পরিণতি। পুরো 2 ঘন্টা তিনি ওভাবে বৃষ্টিতে হাঁটু ভেঙে বসে ভিজেছে। শরীর আকস্মাৎ ওনার নীতি আসে, নিঃশ্বাসের গতি ধীরুচে চলে। শক্ত আঁকিচোড়া ছাপসা হয়ে এসে এক সময় বন্ধ হয়ে যায়। চলন্ত রাস্তা নিস্তব্ধ করেই পড়ে যান। দূরে একটি ছায়া দেখা যায়। ছাতা নিয়ে দৌড়ে এগিয়ে আসতে চিৎকার করে গলা ছেড়ে ডেকে ওঠে রুমিজ। দৌড়াতে নওয়াফের দিকে এগিয়ে আসে, ওনার নিকটে এসে মস্ত বড় শরীরে হাত রাখে। পুরো শরীর বরফ হওয়ার মতন দশা। সে একা এত বড় শরীর ধরে উঠতে পারছে না, হিমশিম খাচ্ছে। ফোন করে অয়ন আর সাফিনকে ডেকেছে, ওরা গাড়ি নিয়ে আসছে। ওনার মুখের উপর রুমি ছাতা ধরে রেখেছে, মাথাটা তার কোলের ভেতরে নিয়ে গিয়ে ডাকে, ভাই, ও ভাই, কথা কন ভাই। আপনি আমাদের এমন ভয় দেখাবেন না। আমাদের সবার শক্তির প্রেরণার উৎস একমাত্র আপনি। সেই আপনি যদি এমন নেতিয়ে থাকেন, দেখতে ভালো লাগে না বলেন? আপনার কিছু হলে আমাদের কি হবে? আপনি একটা মায়ার জন্য এমন নিজের ক্ষতি করতে পারেন না ভাই। আপনাকে উঠতে হবে। রবিজ কতক্ষণ হু হু করে কাঁদল। ওনার মাথাটা নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে ফের গুনগুনিয়ে কাঁদে। আচমকা তিনি খুক করে বুক ধরে কেসে ওঠেন। চোখ তুলে একবার ওর মুখটা দেখেন, এরপরে রমিজের দিকে রক্ত জোবার মতন চোখ জুড়ে নিয়ে দুর্বল স্বরে জিজ্ঞেস করেন, কাঁদছিস কেন? আপনাকে এমন দেখতে ভালো লাগছে না ভাই। আপনি যদি এমন ভেঙে পড়েন তাহলে আমাদের অবস্থা কি হবে একবার ভাবুন তো। আমি এত তাড়াতাড়ি মরবো না, বুঝলি? ভাই, আপনার কিছু হবে না। দরকার পড়লে নিজের জীবন দিয়ে দিব, তবুও আপনি এই পৃথিবীতে থাকেন। তোর ভাবি একটু অভিমানিনী বেশি, বুঝলি? উপর দিয়ে কঠিন হলেও তবে মনটা কিন্তু বেশ ভালো। আমাকে ওর একটু বুঝলে কি হয় বলতো? দেখ আমার ঠোঁট জোড়া, তোর ভাবিকে চুমু খেতে না পেরে দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, শুষ্ক হচ্ছে, অকালে দুর্ভিক্ষে ভুগছে। ওকে আদর করতে না পেরে আমি কেমন যেন রোগা হয়ে যাচ্ছি। এটা কি ঠিক বলতো? আমি কি বেশি কিছু চেয়েছি? শুধু একটু চুমু খেতে চেয়েছি, একটু আদর আর গভীরভাবে ছুঁতে চেয়েছি। তাতে ওর মা আরও ডাইনির মতন খেপেছে। আসলে এরা হাতে পায়ে বড় হলেও এখনও ছোট বাচ্চার মতো আচরণ করছে। এরা আর কোনো দিন বড় হবে না, বুঝলি? বউটা না হয় আমি মানুষ করে নিব ঠিকই, কিন্তু শালার শাশুড়িটাকে মানুষ করবে কে শুনি? ওনার কথা শুনে রমিজ পুরোই ভ্যাবাচাকা খেয়ে গেল। ইজ্জো হতভম্ব হয়ে গেল। উদ্বিগ্ন চিকতে ভাবুকে বসে পড়ল। তার ভাইয়ের মাথাটা পুরোপুরি অকেজো হয়ে গেছে। সে ভীষণ টেনশনে পড়ে গেল। তার ভাইয়ের হঠাৎ কি হয়েছে? মাথার তার তোর সব ঠিকঠাক আছে তো না? পুরোটা ছিঁড়ে গেছে নাকি? সে একটা দুশ্চিন্তা নিয়ে ওনার কপালে হাত দিল। শরীর উষ্ণতায় বৈষণ্যর ফের বললেন তিনি, তোর ভাবি ভয়ঙ্কর একজন মহিলা। দিন দিন যেমন বেয়াদব হচ্ছে তেমনি রাগান্বিত হচ্ছে। স্বামীর কোনো কথা শুনে না, আমলে নেয় না। একটু কথা বলতে গেলেই ছ্যাদ করে ওঠে। ওই দিন বললাম ওর আম্মাকে ওকে একটু ডেকে দেন, একটু চুমু খাই, সেটা দিল না। কেন? আমি কি তার মেয়েকে ধরে খেয়ে ফেলবো নাকি? আশ্চর্য! আর যদি ধরে নেই খেয়েই ফেললাম, কিন্তু তাতে কি? বউটা তো আমারই নাকি বল? আমার বউকে আমি যা খুশি তাই করব। দরকার পড়লে শুধু ঠোঁটে কেন, পুরো শরীরে
চুমু দিতে দিতে ভরিয়ে ফেলবো, তাতে ওনার কি? রমেশ দ্বিতীয়বারের মতন ভ্যাবাচাকা খেলো। সে বেচারার মাথায় হাত, হত বিহলতা বিমুট হয়ে রইল। এতক্ষণ সে কার জন্য কাঁদলো, কার জন্য আচারি করলো, যার জন্য ক্রন্দন করলো সেই তিনি অসুস্থ অবস্থায়ও ভাবছেন বউকে কি করে চুমু খাওয়া যায়। সে নিজে নিজেই সহসা হেসে ফেলল। জানে তার ভাই একটা বউ পাগলা, এই একটা নারীর জন্য তার দুনিয়ার যত পাগলামি তা তো স্বচক্ষেই দেখা। আর এ আর নতুন কি? তাই আর ভরকালো না, বরঞ্চ একগাল হেসে ফেলল। ভাই ভাবি তো ছোট, বুঝে না অনেক কিছু। যদিও রাগ একটু বেশি, তবে মন কিন্তু চকচকে ফর্সা। আপনি না হয় রাস্তা দিয়ে তিনি যখন যাবেন তখন ছো মেরে ধরে এনে গোটা 10 চুমু খেয়ে নেবেন। এখন উঠুন, আপনার চিকিৎসার প্রয়োজন। আমার মনে হয় কি জানিস রমিজ, আমার ভয়ঙ্কর একটি রোগ হয়েছে, আর এই রোগের কারণও তোর ভাবি। এই যে বুকের বাম পাশে টিপ টিপ করে শব্দ হচ্ছে, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়, বুঝলি? এর ওষুধ একমাত্র তোর ভাবির কাছে। তোর ভাবির শরীরের স্পর্শ লাগলেই আমি ঠিক হয়ে যাব, কিন্তু ও যা ধানি লঙ্কা হয়েছে, ছুতে গেলেই কই মাছের মতন লাফিয়ে ওঠে। এই মেয়ের কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না। বরকে এভাবে ভয় পাওয়া উচিত বল? উচিত নয়, উল্টো ওর উচিত বরকে প্রতিদিন সকাল বিকাল অন্তত 10টি করে চুমু খাওয়া, তবেই তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখন ধর তো, তোল আমায়। রমিজনাকে টেনে তুলল, দুজনে হাঁটতে লাগলো। উনি ফের বললেন, তোর ভাবিরও আমার মতন কঠিন একটা রোগ হয়েছে, ভয়ঙ্কর একটা রোগ। ভালো একটা ডাক্তার দেখাতে হবে, বুঝলি? মনে হয় মস্তিষ্কের নাটবল্টু লুজ হয়ে গেছে। আমাকে দেখলেই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। এদের এমনিতেই বুদ্ধি নেই, সব মাথার বুদ্ধি গিয়ে হাঁটুতে জমা হয়েছে। রমেশ কতক্ষণ ওনার বকবক শুনল, এরপর ট্রি হোমে ওনাকে নিয়ে পৌঁছে গেল। রাতে ওনার ভীষণ জ্বর এসেছিল। রমেশ শাফিন সারা রাত বসে ওনার সেবা যত্ন করেছে। ভোরের দিকে ওনার জ্বর ছেড়ে দিয়েছে, এখন কিছুটা সুস্থ আছে। সময়গুলি গতানুগতিকভাবে যাচ্ছে। নিয়মিত সকাল 8টায় বের হওয়া, 8টা থেকে 9টা পর্যন্ত প্রাইভেট পড়া, 9টায় আবার কলেজে যাওয়ার পর 10টায় ক্লাস শুরু, সেই ক্লাস দুপুর 2টো পর্যন্ত। এরপরে বাড়ি আসতে 2:30 কি 3টা বাজে। দুপুরের গোসল, খাওয়া, ঘুম, সন্ধ্যা আবার পড়তে বসো, এরপরে ঘুম। এভাবে মেয়েটার দিনগুলি যাচ্ছে। বয়স ষোড়শ থেকে সপ্তদশে পড়েছে। সেই কবেই আগের থেকে বুঝদার হয়েছে। এখন কথা বললে বুঝে শুনে বলে, নিজের ভালো মন্দ বোঝার মতো জ্ঞান বুদ্ধি হয়েছে। এরপরে পুরো 3-4 মাস নফের দেখা ছিল না, পুরো লাপাত্তা ছিল। এক্ষেত্রে পাখির ভালো হয়েছে, পড়তে গিয়ে রাস্তা দিয়ে হাঁটা চলায় কোনো অসুবিধা হয়নি, কেউ ডিস্টার্ব করেনি। এই কটা দিন ভালোই ছিল, সময়গুলি সুন্দর মতন পার হচ্ছিল। তবে ওনার সাক্ষাৎকার না মিলে কিছুটা আন্দাজ করে নিল নতুন বউ নিয়ে বোধহয় হানিমুনি গিয়েছে। আর না যাওয়াটা অস্বাভাবিক নয়, বিয়ে যেহেতু হয়েছে সেহেতু অস্বীকার তো করা যাবে না। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল, তার 18+ বয়স হলে কাবিনের কাগজ তুলে সে ওনাকে ডিভোর্স দিয়ে দিবে। এরপর রিল্যাক্সে জীবনযাপন করবে, নিজ দৃঢ় লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। আগামীকাল 16 ডিসেম্বর। এই ডিসেম্বর মাসটার কথা মনে পড়লেই মনে পড়ে যায় ওর সেই নির্মম নৃশংস দিনগুলির কথা। কত কি ঘটনা দুর্যোগের উপর দিয়ে গিয়েছিল এই মাসটিতে। সে কিছুই ভুলেনি, জীবন ওকে অনেক কিছুই শিখিয়েছে, পড়িয়েছে, সেসব কি করে ভোলা যাবে। 16 ডিসেম্বর হিসেবে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোট 10টি কলেজের স্টুডেন্ট নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে যে কলেজের স্টুডেন্টরা ভালো পারফরমেন্স করবে তাদের জন্য থাকবে বিশেষ সুযোগ সুবিধা, সেই সঙ্গে আকর্ষণীয় পুরস্কারও। পাখি তার সঙ্গে বিরাট একটি দল আছে যারা মিলে একটি নৃত্য পরিবেশন করবে। এজন্য গত 10-12 দিন যাবৎ তার রিহার্সাল শুরু করে দিয়েছিল। অবশেষে গতকালের মধ্যে তাদের রিহার্সাল কমপ্লিট হয়েছে। পরদিন খুব ভোরে তারা কলেজের মাঠে উপস্থিত থাকার কথা বলা হলেও সে বেচারি বেলা 10টার দিকে বেরিয়েছে। কলেজ যেতে যেতে 11টা বেজেছে। সেখানে গিয়ে দেখলো লোক লোকারণ্যে গিজগিজ করছে। মস্ত বড় মাঠের মধ্যে অনুষ্ঠান চলছে, লোকজনের জন্য পা ফেলার ফুসরত নেই। এত এত লোক সে আগে কখনো দেখেনি। বেশিরভাগই অচেনা। এদের মধ্যে নিজেদের পারফরমেন্স দিয়ে বিচারককে মন জয় করতে পারবে তো। ও ওয়েটিং রুমে যেতেই ওর সঙ্গীরা তাকে চেপে ধরল।
এতক্ষণ কোথায় ছিলি? জানিস কত টেনশন হচ্ছিল? এখানে যারা যারা পারফরমেন্স করছে সকলেই বেশ চ্যালেঞ্জার। আমরা কি ওদের পিছু ফেলে উত্তীর্ণ হতে পারবো? ওর ক্লাসমেট লাবিবার কথা শুনে পাখি লম্বা আলসিমিতে বলল, ভাই, নিজেদের ওপর যদি নিজেরাই কনফিডেন্স হারিয়ে ফেলি তাহলে তাহলে বিচার করা কি করবে? আমাদের বুকে সাহস রাখতে হবে। সকলে মেকআপ করতে তৈরি হও। মোট 30 জন, আর বাকি 30 জন ছেলেদের বলেছিস তো? ওরা অরিজিনাল নৌকার মতন নৌকা বানাতে পারবে তো? পারবে মানে? আমি কিছুক্ষণ আগে ওদের রিহার্সাল দেখে এসেছি, একদম বাস্তব নৌকার মতন। ঠিক আছে ঠিক আছে, তোরা মেকআপ রুমে গিয়ে সকলে তৈরি হ। ততক্ষণে আমি মাঠটি একবার চক্কর মেরে আসি। তাড়াতাড়ি আসবি। এখন দেশাত্মবোধক সঙ্গীত চলছে, এরপরে নৃত্য, সবার শেষে আমাদের পারফরমেন্স হবে। অযথাই চিন্তা করছিস। তোরা শুধু মেকআপ আর্টিস্টকে সকলকে একই রকম সাজতে বলবি, ঠিক আছে? ধুতি স্টাইলে শাড়ি পরবি, মাথায় মিডল সাইড করে দুটো বেনি ফিতা দিয়ে বাঁধতে বলবি, ঘুঙুর আর মোটা করে হাত পায়ে আলতা পরে নিস। সেসব তোকে বলতে হবে না, আমরা করে দিব। আচ্ছা। পাখি মাঝে গিয়ে ওদের কলেজের মেয়েদের পাশে বসলো। সবার পেছনে বসেছে সে। সামনে প্রধান অতিথির আসন। প্রধান অতিথি হিসেবে আজ এসেছে এমপি হাসান তালুকদার, শিক্ষামন্ত্রী জাকিয়া সুলতানা আর স্বনামধন্য মন্ত্রী একমাত্র গুণধর পুত্র নওয়াফ তালুকদার। নোভা ম্যাডাম, সিমরান, নিখিল, আবুল স্যারকে দ্বিতীয় সারিতে দেখা গেল। আর তৃতীয় সারিতে আছেন শিক্ষক বিন্দু, এরপরে ছাত্রীরা। আপাতত দেশাত্মবোধক গান চলছে। প্রায়শই তা শেষের দিক, তখন বেলা 12টার মতন। শেষের প্রতিযোগী ছিল ভাষাঞ্চলের একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, নাম রূপালী। নামটি যেমন সুন্দর দেখতো ঠিক তেমনই সুন্দর, গানও করে চমৎকার। পাখি এখনও নওয়াফকে দেখেনি, তবে আন্দাজ ছিল উনি এখানে থাকবেন। উনি আবার পাখিকে দেখেননি। রূপালী খুব ভালো পারফরমেন্স করেছে। দেশাত্মবোধক গান বিচারক সৈয়দ মুন্সি মঞ্চে উঠে গেলেন। মেয়েটার বেশ প্রশংসাও করলেন। পাখি মনোযোগ দিয়ে সৈয়দ মুন্সির বক্তব্য শুনছিল। তার ভেতরে হঠাৎই কান পেতে শুনল একজন শিক্ষক আরেকজন শিক্ষকের কানে ঢালছে, শুনছেন সাব্বির স্যার, কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজের স্টুডেন্টরা কখনো ভালো পারফরমেন্স করতে পারে না। যতবার এরকম অনুষ্ঠান হয়েছে ততবার দেখেছি কাজিরহাট কলেজকে হেরে যেতে। ভাগ্যক্রমে 2016 সালে একটি মেয়ে উত্তীর্ণ হয়েছিল। তারপরে আর কোনো ছাত্রছাত্রীদেরকে ভালো পারফরমেন্স করতে দেখিনি। কথাটি বলে তিনি দাঁত বের করে হাসলেন। কথাটি যে বিদ্রুপ ছিল তা স্পষ্ট, যদিও পাখি তা গায়ে লেগেছিল, মস্তিষ্কে রক্ত উঠেছিল। আর এইসব হওয়াটাই স্বাভাবিক। আসলে এই টিচার দুজন সামনের সারিতে বসেননি, তারা স্টুডেন্টদের যাতে জ্ঞানজাম করতে না পারে এই জন্যই শান্তি বজায় রাখতে তাদের পেছনে বসা। আর ওখান থেকেই ওনাদের কথোপকথনের কিছু অংশ সে শুনেছিল। তাতে ওর রাগে যেতে শরীরের আগুন লেগে গিয়েছিল। কোনো শিক্ষার্থী সহ্য করবে না তার কলেজ কিংবা জেলাকে নিয়ে নিন্দা করলে, সেক্ষেত্রে পাখিরও সহ্য হয়নি। এরই মধ্যে শুনতে পেল সৈয়দ মুন্সি বলছে, আজকে সব প্রতিযোগীকে কিছু ফেল রেখে ভাষাঞ্চরের এই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রূপালী ভালো পারফরমেন্স করছে। এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত আছে। তোমাদের আমি একটি সুযোগ দিচ্ছি। তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে ভাষাঞ্চর কলেজকে চ্যালেঞ্জ করবে? তবে বলে রাখি, হেরে গেলে 1000 টাকা জরিমানা দিতে হবে। কেননা তোমরা যার সঙ্গে লড়তে যাচ্ছ সে সব প্রতিযোগিতায় পিছু ফেলে রেখে বেস্ট পারফরমেন্স করেছে, তার সঙ্গে লড়তে যাচ্ছ। এমন কোনো শিক্ষার্থী থাকলে হাত তুলতে পারো। পেছন থেকে একটি হাত তুলতে দেখা গেল। সৈয়দ মুন্সি বললেন, উঠে দাঁড়াও। হাতের মালিকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সকলে মেয়েটির দিকে বিস্ফোরিত নয়নে তাকালো। কেউ কেউ টিটকারি মারতে শুরু করে দিয়েছে। এ নাকি লড়বে রূপালীর সাথে। মেয়েটা জানে রূপালী কত সুন্দর গান করতে জানে। মেয়েটা সেসব কানে তুলল না, নিজের কথায় অচল রইল। সৈয়দ মুন্সি বললেন, কোন কলেজ? একতা ডিগ্রি কলেজ। নাম কি তোমার? অনন্যা রহমান পাখি। এই একটি নামই ছিল সমগ্র কাজিরহাট কলেজের স্টুডেন্টকে বিস্ময় করে দেওয়ার জন্য। সঙ্গে উপস্থিত জনতাও। এতক্ষণ পর্যন্ত তারা জানতই না এই স্টুডেন্ট তাদের কলেজেরই ছিল। সবচেয়ে বেশি চমকপ্রদ হয়েছিল নওয়াফ। সে সহসা শশব্যস্ত পিছে ঘুরে সপ্তদর্শীর দিকে তাকায়। সৈয়দ মুন্সি বললেন, মঞ্চে চলে আসো তুমি। বিচারক ও ছাত্রছাত্রীর মধ্যখান দিয়ে সরু চিকন পথটি দিয়ে পাখি হেঁটে যাচ্ছিল। মেয়েটার চোখ মুখ
ও বাহ্যিক আচরণ ভীষণ শক্ত। নফের পাশ দিয়ে হেঁটে যখন যাচ্ছিল মিষ্টি একটি গন্ধে ওনার দৃষ্টিজোড়া আকস্মাৎ বন্ধই হয়ে এলো। ঠিক 4 থেকে 5 মাস পর দেখেছেন এই মুখটি কত অচেনা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মেয়েটার মুখের গণ পাল্টে যাচ্ছে, আগের থেকেও সুন্দর হয়ে যাচ্ছে। আগের মতন চিকন নেই, মুখের লাবণ্যতা ফিরেছে। সাদা ইউনিফর্মের সঙ্গে মাথার দুপাশে দুটো বেনি গাঁথা। ওনার পছন্দের চুলগুলি কেটে কি হাল করেছে মেয়েটা। বোঝা গেল ওনার পছন্দের কোনো কিছুই মেয়েটা রাখবে না। কপালে একটি লাল সবুজের রুমাল বাঁধা, বাম হাতেও একটি পতাকা বাঁধা। চোখের চশমাটি ঠেলে মঞ্চে উঠে গেল। গিয়ে প্রথমে সৈয়দ মুন্সিকে সালাম দিল। তিনি সালাম নিলেন, পাখির দিকে চেয়ে বললেন, ওনার পারবে তো উত্তীর্ণ হতে? মনে রেখো, হেরে গেলে 1000 টাকা জরিমানা দিতে হবে। কথা শুনে পাখি সশব্দে হেসে ফেলল। সৈয়দ মুন্সি অবাক নেত্রে মেয়েটার হাসি মুখটা দেখেন। হাসছো যে? স্যার, পারফরমেন্স করার আগেই যদি হেরে যাওয়ার চিন্তা করি তাহলে নিজের প্রতি নিজেরই আত্মবিশ্বাসকে হারিয়ে ফেললাম। সবার আগে নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে। প্রতিটি প্রতিযোগিতায় হার জিত তো থাকবেই, তাই বলে হারকে ভয় পাবো কেন? বরঞ্চ হার নয়, বেস্ট পারফরমেন্সের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করে যাব ইনশাল্লাহ। নিজের প্রতি দেখছি বেশ ভালো আত্মবিশ্বাস আছে তোমার। জি আছে, কেননা আত্মবিশ্বাস মানুষকে সাহসী ও বলিয়ান করে তোলে। নিজের ওপর আত্মবিশ্বাস না থাকলে মানুষ নিজস্ব লক্ষ্যে পৌঁছতে পারে না। আজ আমার প্রতি আমার আত্মবিশ্বাস ছিল বলেই আপনার সামনে মঞ্চে এসে দাঁড়াতে পারলাম। আত্মবিশ্বাস না থাকলে কখনো মঞ্চে ওঠার সাহস হতো না, এমনকি আপনার সামনেও নয়। প্রতিটি প্রতিযোগিতা হার জিত থাকবেই, সেজন্য হারকে ভয় পেতে নেই। অংশগ্রহণ করার আগেই যদি হারার চিন্তা করি তাহলে তো হেরেই গেলাম। নিজের ওপর আত্মবিশ্বাস রইল কই? হার জিত হবেই, তাই বলে হারকে ভয় নয় স্যার, জয় করতে হবে। সৈয়দ মুন্সির চোখে মুখে তীব্র অবাকতা। এই এতটুকু মেয়েটা অথচ কথা বলছে, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। নিজের প্রতি এত কনফিডেন্স কেউ কি করে দিতে পারে? তিনি এত সব ভাবলেন না, আগে দেখুক না পারফরমেন্স কেমন করে। আগে 1000 টাকা জমা দাও। অন্তত 1000 টাকা আমার কাছে নেই। আমার শ্রেণীর শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আমার হয়ে আপনাদের মধ্যে কেউ 1000 টাকা দিয়ে দিন। প্রমিস, আমি পরে দিয়ে দিব। প্রিন্সিপাল হারুন স্যার তিনি 1000 টাকা দিলেন পাখিকে। ইশারায় পারফরমেন্স শুরু করতে বলেন। সৈয়দ মুন্সি পুনরায় নিজের আসন গ্রহণ করেন। পাখি হারমোনিয়াম নিয়ে বসে পড়ল। আগে সে হারমোনিয়াম বাজাতে পারতো না, এবার যখন ঢাকা গিয়েছিল তখন ওর খালামণির বান্ধবীর থেকে শিখে নিয়েছে। সে নিজের পারফরমেন্সে মনোযোগ দিল। হারমোনিয়াম চেপে সুললিত অধৈর্যরা নাড়িয়ে শুরু করে দিল। রক্ত যখন কালি হয় সেই কালিতে লেখা হয় বর্ণমালা। বাংলা আমার মায়ের ভাষা, আমার অহংকার। গান শেষে পাখি হারমোনিয়াম থামিয়ে দিল। সৈয়দ মুন্সি মঞ্চে উঠে গেলেন, মাইক্রোফোন স্পিকারটি হাতে নিয়ে প্রশংসায় মুখ ভাসালেন। তবে পাখিকে বললেন, যদিও তোমার পারফরমেন্স ভালো ছিল, তবে রূপালী আর তোমার প্রতিযোগিতা সমান সমান হয়েছে। এখন তোমাদের ভিতরে একটি পারফরমেন্সের লড়াই চলবে। এই পারফরমেন্সে যে ভালো করবে সে হবে আজকের বিজয়ী। প্রথমে রূপালী শুরু করো। রূপালী মেয়েটা পাখির দিকে এক পলক তাকে পারফরমেন্স করতে মনোযোগী হয়। রূপালী পারফরমেন্সের চমৎকার ছিল। পাখি বেশ চিন্তায় পড়ে গেল। এই মুহূর্তে ওর শুধু একটা গানই জানা আছে, সে পারফরমেন্স করতেও না, এই জন্যই রিহার্সাল করা। সে পারফরমেন্স করতো না, তাই রিহার্সাল করা হয়নি। বাট এখন এখানে এসে নিজেকে নার্ভাসনেস হওয়া যাবে না, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যেমন পারুক নিজের সবটা সুর মাধুর্য দিয়ে চেষ্টা করবে। সে ঘমার্ত ও চিন্তান্বিত শুকনো মুখটা নিয়ে হারমোনিয়াম নিয়ে ফের বসে পড়ল। নবাবের পুরো মনোযোগ এখন পাখিকে ঘিরে। মেয়েটার চিন্তান্বিত ভয়াতুর মুখটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। ভেতরে ভেতরে তার কলিজাটা কতটা নার্ভাস সে জানে। তিনি মনে মনে দোয়া করলেন। এরই মধ্যে ফের হারমোনিয়াম বেজে উঠে। পাখি লম্বা দম টেনে চোখ দুটি বন্ধ করে পারফরমেন্সের প্রতি গভীর মনোযোগ দেয়। তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। গানের সুর ধীরে ধীরে থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার হাতের করতালি মুখরিত হলো পুরো মঞ্চ জুড়ে। কাজিরহাটের স্কুলের ছাত্রছাত্রীরা বেঞ্চ কাঁপিয়ে শীষ দিচ্ছে, হাততালি দিচ্ছে। এতে বোঝা গেল কতখানি জায়গা করে নিয়েছে মেয়েটি গান
সকলের মন জুড়ে। উপস্থাপিকা সায়ন চৌধুরী ফের ডাকলেন দেশাত্মবোধক সঙ্গীতের বিচারক সৈয়দ মুন্সিকে। তার সঙ্গে মঞ্চে উঠে এলেন আরও একজন, তার ছাত্র সালমান চৌধুরী। পাখি সালমান চৌধুরীকে দেখে ভীষণ অবাক হলেন। ইনি তো তিনি যার সঙ্গে সে কনসার্ট করেছিল। মঞ্চে উঠে পাখির দিকে তাকে তিনি মুচকি হাসেন। পাখি বিনিময় সৌজন্যতামূলক জোরপূর্বক হাসল। তিনি সরাসরি পাখির দিকে চলে আসেন, মাউথ স্পিকার হাতে নিয়ে পাখির মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন। দর্শক বন্ধু, আমাকে আপনারা না চিনলেও আমার গুরু কিংবা শিক্ষক বলে শহীদ মুন্সি স্যারকে সকলেই চেনেন। আমি তারই একজন শিষ্য। আজ দেশভক্তদের বিচারক হিসাবে প্রথম আমাকে নির্বাচন করা হয়েছিল। আমি বলেছি আমার গুরুকে দেন, তৎপর আমার শিক্ষক দেশাত্মবোধকের সঙ্গীতের বিচারক ছিলেন। প্রথম যখন এই মেয়েটা মঞ্চে উঠেছিল আমি অবাক হয়ে গিয়েছিলাম, তবে বিশ্বাস ছিল সবার চেয়ে ভালো পারফরমেন্স করবে। এর কারণ ছিল গত বছরও অনেক আগে তালুকদার কোচিং সেন্টারে একটি অনুষ্ঠানে আমাকে সঙ্গীতে বিচারক হিসাবে নির্বাচন করা হয়। ওই সময় মেয়েটি 7টি কোচিং সেন্টারকে পিছু ফেলে রেখে প্রথম স্থান অধিকার করেছিল। আমার গুরু শহীদ মুন্সি যখন বলেছিলেন হেরে গেলে 1000 টাকা জরিমানা দিতে হবে, তখন অনন্যা রহমান পাখি বলেছিল, স্যার অংশগ্রহণ করার আগে যদি হেরে যাওয়ার চিন্তা করি তাহলে নিজের উপর নিজের আত্মবিশ্বাস রইল কই। কতটা যুক্তিসঙ্গত কিন্তু সঠিকও। আমার বিশ্বাস ছিল মেয়েটা আজ উত্তীর্ণ হয়েই ঘরে ফিরবে। বেশ কিছুদিন আগে মেয়েটা আমার সঙ্গে একটা কন্ট্রাক্ট করেছিল মিউজিক গানের জন্য। হঠাৎ করে বেশ কিছুদিন পর আবার ক্যান্সেলও করেছে। যদিও এটা তার ব্যক্তিগত ব্যাপার, তবুও তার জন্য আমার দুয়ার সর্বদা খোলা থাকবে। আগেও বলেছি, এখনও বলছি, তুমি সত্যি অসাধারণ পারফরমেন্স করো, একজন প্রফেশনাল সঙ্গীত শিল্পীদের মতো। আবার তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, আমার সঙ্গে একজন সঙ্গীত শিল্পী হিসাবে কাজ করো। ধন্যবাদ স্যার আপনাকে। যদিও সেদিন আপনার কাছে একান্ত প্রয়োজনীয় ছিল বলে আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলাম, পরবর্তীতে আমার সেই প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। সেদিন টাকাটা আমার বিশেষ করে প্রয়োজন ছিল। আমার আব্বার চিকিৎসার জন্য 15 লাখ টাকা লাগতো। 10 লাখ টাকা জোগাড় হলেও 5 লাখ টাকা জোগাড় করতে পারিনি। এই জন্য বাধ্য হয়ে আপনার সাহায্য নিয়ে আপনার কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলাম। কথাগুলো বলতে গিয়ে পাখির গলদেশে বজ্রপানি হয়ে এলো, চোখ জোড়া চলছে, ভীষণ জ্বলছে। কিছুক্ষণ পর এক ফোঁটা জল গড়ালো চোখের কার্নিশ পেয়ে। নফ নির্বিকার, তার বুকের অতলে ছালাত ছালাত করে কাঁপে। এত কিছু হয়ে গেল, সে জানলো না। ওনার এত এত কারি কারি টাকা পয়সা থাকতে কিনা তার বউকে টাকার জন্য গানের কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হয়েছিল। এত দুঃখ তিনি কাকে দেখাবেন? তিনি ওর দিকে লজ্জায় বিন্দুমাত্র তাকাতে পারলেন না। দৃষ্টি নেতিয়ে মাথাটা হেট হয়ে গেল। আজ নিজেকে ব্যর্থ পুরুষ মনে হচ্ছে। একটা ভুল তার জীবন থেকে কত কিছু কেড়ে নিল। হাসান তালুকদার বুঝলেন তার ভাই পুত্রের মনের অবস্থা। তিনি ব্যথিত মুখে বললেন, আই এম সরি চাচু, আমার চিকিৎসার জন্য তোর বিদেশে গিয়া সব হারাইতে হলো। নওয়াফ ওর চাচুর হাতটা শক্ত করে চেপে ধরলো। ওনার হাত নোনা বাড়িতে ভেজার স্পর্শ পেলেন হাসান তালুকদার। তিনি স্তব্ধ হয়ে গেলেন। কাছে কি ছেলেটা? নাও প্লিজ কন্ট্রোল স্ট্রং বয়, যা হওয়ার হয়েছে। নতুন করে যাতে তোর ওয়াইফ না কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রাখো। আমি পাখির সঙ্গে কথা বলবো, সব বুঝিয়ে বলবো ওকে। ও ঠিকই বুঝবে। ও বুঝবে না চাচ্চু, বুঝবে না। ওর চোখে আমি একজন বিশ্বাসঘাতক ঠকবাজ। আমাকে ঘৃণা করে। আমার মুখটা পর্যন্ত ও দেখতে চায় না। বদলে গেছে ও, সম্পূর্ণ বদলে গেছে। কি করে ছেলেটাকে শান্ত করবেন তিনি খুঁজে পেলেন না। পাখি চোখের পানি মুছে ফের বলল, কিন্তু যেদিন আপনার কাছ থেকে টাকা নিয়ে আসি তার ঠিক পরের দিনই আমার আব্বা মারা যান। যার জন্য টাকা আনা সেই যদি না থাকে, সেই টাকা দিয়ে আমি কি করব? এজন্য আপনার টাকা আপনাকে ফেরত দিয়েছি, কন্ট্রাক্ট বাতিল করেছি। আর রইল সঙ্গীত শিল্পী হওয়ার বিষয়টি। স্যার, আমার জীবনের উদ্দেশ্য সঙ্গীত শিল্পী হওয়া নয়। হয়তো আপনার মতন নামকরা শিল্পীর সঙ্গে কাজ করলে এক সময়ে আমি সুনাম অর্জন করব, ভালো একজন সঙ্গীত শিল্পী হতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, এসবে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। এর প্রধান কারণ গান করে টাকা উপার্জন করা হারাম। কথাটা তিতা হলেও সত্য। আমি নিজের পরিশ্রম, বুদ্ধি, মেধা, ধৈর্য খাটিয়ে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে চাই, যাতে প্রতিটি টাকার
যাতে প্রতিটি টাকায় আমার ঘামের রক্ত পানি মিশে থাকে, লেগে থাকে। টাকার মূল্যায়ন উপলব্ধি করতে পারি। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এমন মেয়ে আমি খুব কম সংখ্যক দেখেছি, বিশ্বাস করো। সত্যি তোমার মন মানসিকতার উপরের লেভেলে, বেশ ধূর্তমান তুমি। আশা রাখি ভবিষ্যতে তুমি ভালো কিছু অর্জন করবে। দোয়া রইল, পরিশেষে অনুকূল থাকলে আমাদের আবারও দেখা হতে পারে। আসি। এরপরে মঞ্চ থেকে তিনি নেমে যান। সৈয়দ মুন্সি পাখির দিকে এগিয়ে যান, এক ক্রোশ বিস্ময় নিয়ে বলেন, একে দেখে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এতটুকুর মেয়ের যেমন আত্মবিশ্বাস, সাহসিকতা, তেমনি তার কণ্ঠস্বর। আমার শিষ্য আমাকে তোমার কথা বলেছিল, ভাবিনি তুমি এতটা প্রশংসার যোগ্য। যখন গানের প্রতিটি লাইন সুর টান দিচ্ছিলে, আমি জাস্ট চমকপ্রদ হয়ে তোমার মুখের দিকে স্তম্ভ হতবাক চেয়েছিলাম। ভেবে কুল পাচ্ছিলাম না এমন একটা মেয়ে এতটা চমৎকার করে কি করে গানের সুর দিতে পারে। শুধু গান নয়, তোমার মুখ ভঙ্গিমা, হাত নাড়ানোর দৃশ্যটুকু আমার নজর কেড়েছে। জাস্ট অসাধারণ, অসাধারণের মধ্যেও অসাধারণ। উপস্থাপিকা সায়ন চৌধুরী বলেন, স্যার আসলে ধরে নিব আজকের বেস্ট পারফরমেন্স প্রতিযোগী এই মেয়েটি। তার বলতে হয়, আমার ব্যবহারিক আচরণ দেখে বোঝো না বোকা। জি স্যার। সকলের উদ্দেশ্যে উপস্থাপিকা সায়ন চৌধুরী গলা ছেড়ে চিল্লিয়ে প্রফুল্ল চিত্তে বলেছেন, আজকের দেশান্তরবোধ সঙ্গীতে বেস্ট পারফরমেন্স করেছেন হাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী অনন্যা রহমান পাখি। তার জন্য জোরে একটা হাততালি। পুরো মাঠ জুড়ে দ্বিতীয়বারের মতন হাজার হাজার করতালিতে মুখরিত হলো। একতা কলেজের শিক্ষকদের মুখে স্বস্তির হাসি। আমরা মঞ্চে রেখে নিব প্রধান বিচারক হাসান তালুকদার ও নওয়াব তালুকদারকে, সেই সঙ্গে থাকবে একতা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল। সায়ন চৌধুরী ফের বলেন, সকল বিচারকরা মিলে পাখির হাতে পুরস্কার তুলে দিল। পুরস্কার দেওয়ার সময় নওয়াব পাখির কাছাকাছি দাঁড়াতে পাখি কিছুটা সরে গিয়ে প্রিন্সিপালকে ফাঁকা স্থানে ঠুকিয়ে দিল, যার প্রভাবে নওয়াবের শরীরের সঙ্গে পাখির শরীর লাগলো না। তিনি বুঝতে পারলেন মেয়েটা সরে যাওয়ার কারণ আগের মতন ঠিক রয়ে গেছে, এক ফোঁটাও ঘৃণা কমেনি। উপস্থাপিকা সায়ন চৌধুরী জানতে চাইল, অনন্যা রহমান পাখি বেস্ট পারফরমেন্স করে আপনার অনুভূতি কেমন, যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আমার ভেতরে যে কী পরিমাণ আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, তবে একটু খারাপও লাগছে আমার প্রতিদ্বন্দ্বীর জন্য। হয়তো তার মন খারাপ, তবে এটা তো সত্যি, কেউ না কেউ হারবে, সেটা আমি হোক কিংবা সে। মেইন টপিক হচ্ছে আমার দেশাত্মবোধক সঙ্গীতে অংশগ্রহণ করার কোনো ইন্টারেস্টই ছিল না। আমি যেই সারিতে বসেছিলাম সেখানে দুজন টিচার মিলে আমার কলেজকে কটূক্তি করেছিল, যেটা আমার আত্মসম্মান বোধে লেগেছে বলুন আর গায়ে লাগা বলুন লেগেছিল। তাই এই চ্যালেঞ্জটা নেওয়া জরুরি ছিল, নয়তো কখনো আমি এখানে পারফরমেন্স করতাম না। আপনার কণ্ঠের সুর কিন্তু দারুণ। আমি একা না, এখানে যারা আছেন সকলে প্রশংসা করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আরও 2টি পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার হলো আপনি একতা ডিগ্রি কলেজে যতদিন থাকবেন ফিতে পড়তে পারবেন, কোনো প্রকার এক্সাম ফি এবং বেতন ফি দিতে হবে না। আর দ্বিতীয় পুরস্কার হলো আমাদের স্বনামধন্য তথ্যমন্ত্রীর একমাত্র পুত্র খুশি হয়ে আপনাকে 50,000 টাকার একটি চেক দিচ্ছেন। চেকটি ওনার থেকে গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হয়। ধন্যবাদ। যিনি আমাকে দ্বিতীয় পুরস্কারটি দিচ্ছেন তার দীর্ঘায়ু কামনা করছি। সেই সঙ্গে জানাচ্ছি সরি, আমি তার চেকটি নিতে পারছি না। পাখি কথা শুনে উপস্থিত জনতার ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল। নফ জানতেও এমন কিছুই হবে, তবে অপেক্ষায় রইল মেয়েটির পরবর্তীতে কি বলে তা শোনার। সায়ন চৌধুরী বললেন, আপনি কি মন্ত্রীর পুত্রকে অপমান করছেন? মোটেও নয়, আমি চাচ্ছি এই টাকাটা আমাদের কলেজের ফাউন্ডেশনে দিতে। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকা এবং ধন্যবাদ সকল বিচারবিন্দুকে। আসসালামু আলাইকুম। এরপরে মঞ্চ থেকে পাখি নেমে যায়। নব মনে মনে বিদ্রুপ হাসল। তুমি কি ভেবেছ নওয়াব তালুকদার সে তোমার টাকা নিবে, স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে বলে আশা করে বসে আছো? মোটেও নয়। সে তোমার মতন তোমার টাকাকেও ঘৃণিত করে। আত্মসম্মান বোধে ভরা একজন কঠিন ধাতুতে গড়া নারী। গিয়েছিল ওয়াশরুমে, আসার পথে আচমকা একটি খালি রুমে লম্বাটে পুরুষটিকে ছো মেরে ঢুকিয়ে নেয়।
দরজাটা হালকা চাপিয়ে দিয়ে ওর পথ রোধ করে দাঁড়ায়। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সে নিজেকে ধাতস্থ করতেও টাইম পেল না। লোকটার গভীর নেত্রমণি ওর দিকে তাক করে গাম্ভীর্যে ভরা কঞ্চে বলে, মাত্র 2 মিনিট। এই 2 মিনিটে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পা অবধি নড়বি না। পাখি চুপচাপ রইল। শরীরে শক্তিতে তো ওনার সঙ্গে কুলিয়ে পেরে উঠতে পারবে না, এই জন্য যা করার নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি অনুকূলে আনতে চুপচাপ অপেক্ষাই করতে হবে। উনি কি বলেন তা শুনতে, এরপরে সে অনুযায়ী প্রতিক্রিয়া দিবে, পদক্ষেপ নিবে। কিন্তু এই বান্ধা তো কিছুই বলে না, উল্টো ওর দিকে গভীর ধূসর মণিজোড়া তাক করে অপলক অফুরন্ত তাকিয়ে রয়, যেন কত কত শত তৃষ্ণা ওনার ওই দু চোখে। সব আজ ওকে দেখে মিটিয়ে ছাড়বেন। পাখি ঘড়ির টাইম সূক্ষ্ম দৃষ্টিপলকে এক নজর দেখলো। 2 মিনিট অলরেডি শেষ। আপাতত 2 মিনিট অলরেডি শেষ, অতঃপর আপনার সময়ও শেষ। এখন আবার যেতে হবে। পাখি ওনার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তার আগে উনি ওর হাত ধরে টেনে দেয়ালের সঙ্গে ওকে চেপে ধরে মিশিয়ে নিলেন। কাতর আখিজোড়া নিয়ে ওর খুব নিকটে যান। যতটা কাছে গেলে ওর নিঃশ্বাসের গতি শোনা যায়, মাপা যায়। মেয়েটা ওনার দিকে তাকায় না, কোমল ভাষা ভাষা মায়াবী দৃষ্টিজোড়া মেঝেতে স্থির। তিনি ওর মুখটার উপর দৃষ্টি রেখে শীতল কণ্ঠনালীতে শুধালেন, আমার দিকে তাকা চান, শুধু একবার তাকা। তোর চোখে তিক্ত ঘৃণা, অবহেলা আমি সহ্য করতে পারছি না। জাস্ট মেন্টাল হয়ে যাচ্ছি। এই দেখ, বুকটা বড্ড জ্বলছে, পুড়ছে। প্লিজ কলিজাটা রাগ করে না, মাফ করে দে না, প্রমিস। আর তোকে কষ্ট পোহাতে হবে না। তোর কষ্ট দুঃখের ভাগ আজ থেকে সব আমার। ওনার কথা শুনে পাখি গা দুলে হেসে উঠল। হাসতে হাসতে ওর চোখে জল চিকচিক করে উঠলো। নওয়াব সে মুখটার দিকে অবাক নেত্রমধ্যে চেয়ে রইল। মেয়েটা ওনাকে আরো অবাক করে দিয়ে বেঞ্চের উপর গিয়ে বসে পড়ল, কণ্ঠের বেগ বহাল। কেন সিমরানের বেড পারফরমেন্স ভালো না বুঝি? সবাই তো পাখি না, বুঝলেন? যেমন খুশি তেমন ব্যবহার করবেন। কষ্ট পাক, যন্ত্রণা পাক, তবুও মুখ ফুটে অব্দি কিছু বলবে না। তবুও মুখ ফুটে অব্দি কিছু বলবে না। আর পাখির মতন করে তো সবার সঙ্গে শরীরের জোর খাটাতে পারবেন না। পাখিকে তো পেয়েছিলেন ভোগের সামগ্রী, যেভাবে ইচ্ছা তাকে সেভাবে ব্যবহার করেছেন। আর ব্যবহার করার শেষে রাস্তার পতিতা বানিয়ে ছেড়ে দিয়েছেন। সব নওয়াবের 5 আঙুল রাগে আক্রোশে পাখির গালের কাছে গিয়েও থেমে গেল। ওর ঘৃণা ভরা মুখ ঘুরিয়ে নেওয়াটা দেখে হাতটা দ্রুত গুটিয়ে নেন তিনি। ওর থুতনিটা উঁচু করে তুললেন। চিকচিক করা পুরুষালী দৃষ্টিজোড়া ওর দিকে স্থাপিত করে ওর গা ঝাঁকিয়ে বলে উঠলেন, এই কলিজা, বল না রে। মাত্র যা বলেছিস মুখ দিয়ে সব মিথ্যা, সব আমার ভ্রম, কল্পনা মাত্র। আমি জানি আমার জানটা এসব বলতে পারে না। এসব যে ওর দ্বারা অসম্ভব রে, অসম্ভব। সত্য। নওয়াব ওর থুতনি ছেড়ে দিয়ে বিস্মিত দ্রুত পিছপা হয়ে গেল। রাগে ক্রোধে নিজের চুল নিজেই পাগলের মতন ধরে টানে চিনতে লাগলো। পাখি নীরবে ওনার পাশ কাটিয়ে বেরিয়ে যায়। ও যেতেই বদ্ধ রুমে তিনি হাঁটু ভেঙে বসে পড়েন। চুপচুপ করে নয়ন থেকে এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে জমিনে লুটিয়ে পড়লো। তিনি বিড়বিড় করে ক্রন্দন মিশ্রিত স্বরে চেঁচিয়ে ওঠেন, আমার ছোট পাখিটা তুই, আর আমার সেই ছোট পাখিটা নেই রে, নেই। তুমি বড় পরিবর্তন হয়ে গেছো, বড্ড পরিবর্তন। অথচ এমন বহুরূপী নিষ্ঠুর পরিবর্তন আমি চাইনি, কখনো আমি চাইনি।